উনি এখানে কি করছে? মার্সেলো কায়ানের দিকে তাকিয়ে বলে উঠল, নিশ্চয়ই জানতো আমরা আসব, হয়তো এই কারণেই এখানে প্রেজেন্ট হয়েছে। ডোন্ট ওয়ারি উডবি। ঝাড়বাতির নিচে দাঁড়িয়েও যেন চারপাশের আলো হঠাৎ ভারী হয়ে উঠেছিল। মার্সেলোর চোখে তখন এক অদ্ভুত স্থিরতা, যেন সে দাবার বোর্ডে পরবর্তী চালটি আগেই ভেবে রেখেছে। সে খুব স্বাভাবিক ভঙ্গিতে রিদিয়ার কোমরে হাত রাখল। মুহূর্তেই রিদিয়ার শরীর যেন বিদ্যুৎ স্পর্শে কেঁপে উঠল। রিদিয়া চমকে উঠল, বিরক্ত মেশানো গম্ভীর স্বরে বলে উঠল, কি করছেন এসব? মার্সেলো রিদিয়ার কানের পাশে গিয়ে বলে উঠল, ওকে বিলিভ করাতে হবে না, ইটস নট ডিল, উই আর জাস্ট পারফেক্ট কাপল। রিদিয়া কয়েক সেকেন্ড ইতস্তত করল। বুকের ভেতর ঝড় বইছে, তবুও মুখে স্থিরতা। মুখোশ পড়তে হলো। অবশেষে সে নীরবে মাথা নাড়ল। কিন্তু এই অভিনয়ের দৃশ্য এক অন্য প্রান্তে দাঁড়িয়ে কেউ একজন গভীর মনোযোগে পর্যবেক্ষণ করছিল। পার্টির কোলাহলের মাঝেও কায়ানের চোখ বারবার গিয়ে পড়ছিল সেই হাতে, যে হাত নির্লজ্জ নিশ্চিন্ততায় রিদিয়ার কোমরে স্থির। আর মার্সেলোর দৃষ্টি যা বারবার ছুঁয়ে যাচ্ছিল রিদিয়ার উন্মুক্ত পিঠের আলো ছায়ায়। কায়ানের চোয়াল শক্ত হয়ে উঠল। নীলাভ চোখ দুটি যেন রক্তিম আগুনে দপদপ করছে। হাতে ধরা গ্লাস একের পর এক খালি হচ্ছে, অথচ তার ভেতরের দহন বিন্দু মাত্র কমছে না। রাগ আর তাচ্ছিল্য মেশানো হিংস্র ভঙ্গিতে দাঁতে দাঁত চেপে সে বিড়বিড় করল, Oh, moron. Someone losing his hand today. কিছুক্ষণ পর রিদিয়াকে বসিয়ে দিয়ে মার্সেলো এক অন্য ইনভেস্টরের সঙ্গে কথা বলতে চলে গেল। কায়ান ধীর পায়ে সেদিকে পা বাড়ালো। পেছন থেকে নিকোলাই ধীম গলায় বলে উঠল, Guys, stop. Don't create any scene. কিন্তু কায়ান থামল না। তার কানে কথা যেন যাচ্ছেই না। সে রিদিয়ার পাশ দিয়ে এমনভাবে হেঁটে গেল যেন সম্পূর্ণ উদাসীন, হাতে ওয়াইনের গ্লাস, চোখ অন্যদিকে। আর ঠিক সেই অন্যমনস্ক ভঙ্গিতেই সবার অগোচরে আলগা করে দিল রিদিয়ার খোপার কাটা। মুহূর্তে এই রিদিয়ার ঢেউ খেলানো বাদামি রঙের চুলগুলো পিঠ জুড়ে ও ঘাড় জুড়ে ছড়িয়ে পড়ল। রিদিয়া হতভম্ব হয়ে গেল। চোখ বড় বড় করে মুখ হাঁ করে পেছনে তাকাতেই দেখল নিকোলাই পাহাড়ের মতো গম্ভীর মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর রিদিয়ার উদ্দেশ্যে বলে উঠল, Don't provoke him. You are like my sister, so for your own good, just don't push him hard. This party will be end up in a complete mess. Also, warn your so-called fiancé. কথাগুলো বলে নিকোলাই আর এক মুহূর্ত দাঁড়ালো না। রিদিয়ার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। হাতের তালু ঘামছে। চোখ বড় বড় করে নিকোলাইয়ের যাওয়ার দিকে তাকিয়ে রইল। শরীরের রাগ যেন আরও বেড়ে গেল। এর মধ্যেই মার্সেলো রিদিয়ার কাছে এসে সন্দেহ আর বিরক্তি মেশানো কৌতূহলে সে জিজ্ঞেস করল, কি হয়েছে উডবি? ওই বাস্টার্ড কি বলেছিল? রিদিয়া দৃঢ় গলায় বলে উঠল, কিছু না, আমি একটু ওয়াশরুম যাব। ওকে চলো, আমি তোমায় লেডি ওয়াশরুম দেখিয়ে দিচ্ছি। না, আপনি এখানে দাঁড়ান, আমি নিজেই যেতে পারবো একা। রিদিয়া দ্রুত পা ফেলে সরে গেল ভিড়ের উজ্জ্বলতা থেকে। একজন স্টাফের কাছে নিচু স্বরে ওয়াশরুমের দিক জিজ্ঞেস করে সে এগিয়ে গেল নিঃশব্দ করিডোরে। মার্সেলো ভ্রু কুচকে সেদিকে তাকিয়ে আছে আর ভাবছে নিকোলাই ঠিক কী বলল রিদিয়াকে। ওয়াশরুম থেকে চোখে মুখে পানি দিয়ে নিজেকে আয়নায় একবার দেখে এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজেকে সাহস জোগাতে ভাঙা মনকে জোড়া দিতে ফিসফিস করে বলে উঠল, তুই পারবি রিদিয়া, তুই পারবি, ভয় পাস না। কিছু মুহূর্ত ওয়াশরুমে থাকার পর যখন বেরিয়ে এলো, ওয়াশরুমের পুরো লনটা ফাঁকা আর চুরুটের ধোঁয়া মিশে আছে বাতাসে। রিদিয়ার বুক কেঁপে উঠল। তবুও সাহস জুগিয়ে পার্টি হলের দিকে পা বাড়াতে যাবে, কিন্তু তার আগেই দেখল কায়ান দেওয়ালে হেলান দিয়ে চুরুটের ধোঁয়া ওড়াচ্ছে। রিদিয়ার পা থমকে গেল। হৃদস্পন্দন যেন হঠাৎ তীব্র হয়ে উঠল। এরপর কোনো কিছু না ভেবে কায়ানকে উপেক্ষা করে বেরিয়ে যেতে লাগলো লম্বা ধীম আলোর করিডোর বেয়ে। কায়ান শেষবারের মতো গভীর টান দিল চুরুটে। ধোঁয়া নাক মুখ দিয়ে বেরিয়ে এলো দীর্ঘ নিঃশ্বাসের মতো। তারপর চুরুটটা মাটিতে ফেলে জুতো দিয়ে নিচে পিষে দিল। তীক্ষ্ণ চোয়াল শক্ত হয়ে আছে, চোখে দাউ দাউ আগুন জ্বলছে। এক টানে খুলে ফেলল নিজের গলার শার্টে জড়ানো টাই। এরপর দ্রুত ভারী পদক্ষেপে সে রিদিয়ার পেছনে এগিয়ে গেল। অসহিষ্ণুতা আর জমে থাকা বিস্ফোরিত ক্ষোভে মনে মনে গর্জে উঠল তার কণ্ঠ। It's too much for today. মুহূর্তেই পেছন থেকে রিদিয়ার হাত ধরে নিজের বুকে টেনে নিল। রিদিয়া চমকে উঠল, হতভম্ব হয়ে গেল এই মুহূর্তের ঘটনায়। রিদিয়ার শরীর জমে গেল,
মাথার ভেতর যেন শব্দহীন বিস্ফোরণ। এরপর ব্যাপারটা বুঝতেই দাঁতে দাঁত পিষে নিজের হাত ছাড়াতে ছাড়াতে ক্ষোভ আর প্রতিবাদে কাঁপতে কাঁপতে বলে উঠল। কি অসভ্যতামি হচ্ছে, হাত ছাড়ুন আমার। কিন্তু কায়ানের কানে যেন কোনো কিছুই গেল না। কায়ানের দৃষ্টি তখন উন্মত্ত, অন্ধ। সে যেন কোনো শব্দই শুনছে না। মুহূর্তেই ওর গলার টাই দিয়ে রিদিয়ার 2 হাতের কবজি বেঁধে দিল। রিদিয়া ছটফট করছে, নিজেকে ছাড়াতে চাইছে, কিন্তু তার শক্ত বাহুর বন্ধনে সে সম্পূর্ণ অসহায়। চিৎকার করছে, কিন্তু কোনো কিছুই যেন কায়ান পরোয়া করছে না। সঙ্গে সঙ্গে রিদিয়াকে কাঁধে তুলে নিল। পেছনের করিডোরের মৃদু আলোয় তাদের ছায়া লম্বা হয়ে পড়ছে মেঝেতে। রিদিয়ার পা দাপাতে দাপাতে হাত বাঁধা অবস্থায় মরিয়া হয়ে চিৎকার করে উঠল। ছাড়ুন বলছি, আমায় খুব খারাপ হয়ে যাবে। কায়ান ব্যাকইয়ার্ড দিয়ে পেরিয়ে যেতে যেতে রাগ এবং বিরক্তি নিয়ে দাঁতে দাঁত পিষে রাগ আর অস্থির দহন মেশানো গম্ভীর স্বরে সে বলল, Just shut your mouth. Enough for today. Just stay still and hold me tightly. Little chicks. বেশি নড়াচড়া করো না। এই নড়াচড়ে আমার বুকে তোমার প্রিন্সেস বার্ড টাচ হচ্ছে। And you know very well how much I'm controlless. I can't hold it much more, so don't do that. এসব কি হচ্ছে, আমাকে যেতে দিন। আমার ফিয়ন্স Hi. রিদিয়া কথা শেষ হওয়ার আগেই এক গর্জন ছিঁড়ে এলো তার কানে। না চাইতেও রিদিয়ার শরীর মুহূর্তেই ঠান্ডা হয়ে গেল। ঠোঁট কাঁপছে, বুকের ভেতর হৃদস্পন্দন বেড়েই চলছে। কায়ান ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে গাড়ির ভেতরে বসল। তার এই উপস্থিতি যেন পুরো গাড়ির বাতাসকেই সংকীর্ণ করে তুলল। দমিয়ে রাখার আগের গাঢ় সুরে ড্রাইভারের উদ্দেশ্যে বলল, My paint house. কথাটা শোনা মাত্রই রিদিয়া চিৎকার করে বলে উঠল, কিসের পেন্ট হাউস? কোথাকার পেন্ট হাউস? এই মুহূর্তে আমার হাত খুলুন আর আমাকে যেতে দিন, অসভ্য বদমাইশ। কায়ান ভ্রুক্ষেপ করল না বিন্দুমাত্র। তার নীরবতা যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। রিদিয়া এবার পা ছুটতে লাগলো। বাধা হাত নিয়ে নিজেকে সরানোর চেষ্টা করলো। হতাশা আর ক্ষোভে কাঁপতে কাঁপতে বলল, শোনা যাচ্ছে না কি বলছি? আমাকে যেতে দিন, এর ফল কিন্তু ভালো হবে না। গাড়ির ইঞ্জিনের শব্দ হতেই গাড়ি চলতে লাগলো। গাড়ি ধীরে ধীরে চলতে শুরু করলো। পার্টির আলো পেছনে ফেলে রাতের গভীর অন্ধকারে ঢুকে গেল। কায়ান একটুও শব্দ উচ্চারণ করল না। তার চোখ স্থির, কিন্তু ভেতরে তীব্র অস্থিরতা বেড়েই চলেছে। হঠাৎ একটানে রিদিয়াকে নিজের কোলের উপর বসিয়ে নিল। সব কিছু এত দ্রুত ঘটল যে রিদিয়া প্রতিবাদ করার আগে নিজেকে তার শক্ত বাহুর ঘেরাটোপে আবিষ্কার করল। পেছন থেকে কায়ানের হাত এগিয়ে এলো। এক হাতে স্বাভাবিক ভঙ্গিতে কিন্তু দৃঢ়ভাবে ধরল তার চোয়াল। মুখ ঘুরিয়ে নিজের দিকে তাক করল। অন্য হাত চেপে রইল রিদিয়ার কোমরে, দখলদারভাবে। রিদিয়ার ডাগর চোখ দুটি রাগে, অপমানে আর অবদমিত ভয়ে জ্বলছে। আর সেই চোখের গভীরে তাকিয়ে আছে কায়ানের নীলাভ রক্তিম ক্রোধ মিশ্রিত দৃষ্টি। যেন 2 বিপরীত ঝড় মুখোমুখি দাঁড়িয়ে আছে। গাড়ির ভেতরের বাতাস যেন ভারী হয়ে উঠেছিল। তাতে দুজনের বুক রাগে আর দমিয়ে রাখা আবেগে ভারী ছন্দে ওঠানামা করছে। কায়ানের শরীর থেকে ভেসে আসছে ওয়াইনের তীব্র গন্ধ। তার সঙ্গে মিশে আছে গভীর ধোঁয়াটে উৎকলনের সুবাস, যা গাড়ির সংকীর্ণ পরিসরে আরও ঘন, আরও প্রখর হয়ে উঠছে। তীব্র নিঃশ্বাসের আদান প্রদান যেন এক অদৃশ্য সংঘর্ষের শব্দ। কায়ান রিদিয়ার চোয়াল শক্ত করে ধরে রেখেছে, আর আঙুলের চাপ অনমনীয় আর দাবি মাখা। হুমকি আর দমিয়ে রাখা উত্তেজনার কর্কশ স্বরে এসে বলে উঠল, Hi. My paint house. Listen, little chicks. If you're doing this again, I will tie your legs as well with my belt. একটা দীর্ঘ ভারী নিঃশ্বাস ফেলল সে। চোখের আগুন যেন তবুও নিভল না। ইঙ্গিতময় কণ্ঠে আরও ঝুঁকে ফিসফিস করে বলল, আর তোমার মুখ বন্ধ করার জন্য আমার স্কচ টেপের দরকার নেই। You know what? I want to man. So be quiet. রিদিয়ার মনে হচ্ছে এই লোকটাকে যদি এই মুহূর্তে শেষ করে দিতে পারত। রাগে ফুঁসছে, চোখ নাক মুখ কুঁচকে মুখ ঝামটি দিয়ে সরিয়ে দিল। কায়ানের কোল থেকে সরে যেতে চাইল, কিন্তু কায়ান রিদিয়ার কোমর চেপে ধরল আরও শক্ত করে। রিদিয়ার রাগ চরম সীমানায় পৌঁছে যাচ্ছে। এরপর কায়ানের চোখ পড়ল রিদিয়ার উন্মুক্ত পিঠে। মসৃণ ত্বক, আলো আধারিতে ধরা পড়া রেখা, আর মনে পড়ে গেল কিছুক্ষণ আগের দৃশ্য, যা দেখতেই কায়ানের শরীরের প্রতিটি স্নায়ু রাগের ঝলসে উঠল। কারণ ঠিক কিছু মুহূর্ত আগে মার্সেলোর লালসার নজর এদিকেই ছিল।
ঠিক তৎক্ষণাৎ কোনো কথা না বলে কায়ান নিজের পরনের টাক্সিডোর কোটটা খুলে জড়িয়ে দিল রিদিয়ার কাঁধে। রিদিয়া কাঁধ নাড়িয়ে কোটটা ফেলে দিতে চাইল, কিন্তু সেই মুহূর্তে কায়ান আরও শক্ত করে কোটটা চাপিয়ে কর্কশ কণ্ঠে বলে উঠল, 1.5 ফুটের বাচ্চা আমাকে সিরিয়াস করতে চাইছে এই খোলা ড্রেস পরে? কথাটা শোনা মাত্রই রিদিয়া মনে মনে ভাবল, একটা লোক ঠিক কতটা খারাপ হতে পারে তা এই লোকটাকে না দেখলে বোঝাই যেত না। এই গাড়িতে এই লোকটার সঙ্গে তার অসহ্য লেগে যাচ্ছে। চরচর গতিতে রাগের মাত্রা গেল। রিদিয়া ঝাঁঝি মেরে বলে উঠল, এক চড়ে সবগুলো দাঁত ফেলে দিব আমি আপনার। আমি কি এই ড্রেস আপনার জন্য পরেছি যে আমি আপনার মতো একজন বাজে বুড়ো লোককে সিডিউস করব? আমি এই ড্রেস নিজের জন্য পরেছি। কথাটা শোনা মাত্রই কায়ানের ভ্রু কুঁচকে গেল। এরপর ধীরে ধীরে রিদিয়ার উন্মুক্ত ঘাড়ে নাক ঘষতে লাগলো। তার নাক ছুঁয়ে গেল ত্বক। একটা দীর্ঘশ্বাস টেনে নিল সে। রিদিয়ার পুরো শরীর শিউরে উঠল। মুহূর্তেই রিদিয়ার সারা শরীর ঝাঁকা দিয়ে উঠল। গলার শিরা জেগে উঠল। মুখের কথা যেন গলায় আটকে গেল। নাক ঘষতে ঘষতে চলে গেল রিদিয়ার কানের লতিতে। চোখ বিস্ফোরিত হয়ে উঠল, তারপর অনিচ্ছায় বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ আগে মার্সেলোর হাত যখন তার কোমরে পড়েছিল, রিদিয়ার সারা শরীর বিরক্তিতে চেপে ধরেছিল। মনে হচ্ছিল ওই মুহূর্তে মার্সেলোর হাত গুড়িয়ে দিতে। মার্সেলো তো তাকে এত সাহায্য করছে, তবুও তার জন্য বিন্দুমাত্র কোনো অনুভূতি কাজ করে না। কিন্তু এই লোকটা দিনের পর দিন রিদিয়ার লাইফটা হেল করে দিচ্ছে। কিন্তু এই লোকটার স্পর্শে এত ঘেন্নার পরও নিজেকে আটকাতে পারছে না। নিজেকে ধিক্কার জানাতে ইচ্ছে করছে। তার নিজের উপর রাগ হলো প্রচুর পরিমাণে। ঠোঁট কামড়ে ধরল দাঁত দিয়ে, আর বন্ধ চোখের কার্নিশ বেয়ে নিঃশব্দে পানি ঝরে পড়ল। সেই মুহূর্তেই কায়ানের ব্যঙ্গাত্মক স্বর ভেসে এলো, Oh, Miss Little Chicks, I'm an old man, right? Then tell me one thing. Why does this old man's touches make you so damn uneasy? It seems like your dress suddenly getting weight, baby girl. আর কথার শেষেই শোনা গেল এক বিদ্রুপ মাখা বাঁকা হাসি। রিদিয়ার চোখ আবারও বড় বড় হয়ে গেল। তার এই মুহূর্তেই লোকটার সঙ্গে সঙ্গে নিজেকেও খুন করে ফেলতে ইচ্ছা করছে। এরপর আবারও এক কঠিন হুমকির স্বর ভেসে আসলো, নেক্সট টাইম এসব ডিসকাস্টিং ড্রেস শরীরে জড়ালে জানে মেরে ফেলবো। আমি কি করব না করব আপনাকে বলে করব? হুদাই এসব চিন্তা মাথা থেকে বাদ দেন, কারণ আমার যা ইচ্ছা তাই করব। Obviously you can do whatever you want to do. শুধুমাত্র ওই সো কল্ড ফিয়ন্সের থেকে দূরে থাকবি, অ্যান্ড এই সব গার্বেজের থেকেও। নইলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। একদম একদম আমার লাইফে ইন্টারফেয়ার করবেন না। নিজের চরকায় নিজের তেল দিন, তা না হলে আপনার জন্য আমার মতো খারাপ কেউ হবে না। কথাটা শুনে কায়ান গভীর নিঃশ্বাস ফেলল। তার হাত ধীরে ধীরে রিদিয়ার কোমর ছেড়ে সরে গেল। মুখ ফিরিয়ে জানলার দিকে তাকালো, দাঁত চেপে বিরক্তি আর ক্লান্তি মেশানো স্বরে ফিসফিস করে বলল, ফাক অফ। রিদিয়া কায়ানের থেকে ছাড়া পেতেই সিটের কোনায় বসে পড়ল। এরপর রাস্তার দিকে একবার তাকিয়ে বলে উঠল, অসভ্য লোক, আমাকে নামান বলছি। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? কায়ান অন্যদিক ফিরেই জবাব দিল, জাহান্নাম। গাড়ির ভেতর আবার নেমে এলো ভারী নীরবতা। অন্যদিকে পার্টির ঝকমকে আলোয় বিরক্তিকর মুখ ঘড়িতে সময় দেখতে দেখতে অপেক্ষা করছে মার্সেলো। একা একাই বলে উঠল, হোয়াট দ্য ফাক ইজ দিস? এই মেয়ে এখান থেকে আসছে না কেন? কিছু মুহূর্ত অপেক্ষা করার পর ধৈর্যের বাঁধ ভেঙে নিজেই পা বাড়ালো ওয়াশরুমের দিকে। ওয়াশরুমের লবি ফাঁকা, রিদিয়ার চিহ্ন মাত্র সেখানে নেই। একটু অবাক হলো। কিছু একটা ভেবে তাড়াতাড়ি নিজের ফোনটা বের করে রিদিয়ার নাম্বারে ফোন দিল। ফোনে রিং হলো, কিন্তু ফোন রিসিভড হচ্ছে না। হঠাৎ পেছনের ফাঁকা করিডোরে এক ফোন বেজে ওঠার শব্দতে কেঁপে উঠল। সেদিকে ছুটে যেতেই দেখল করিডোরের আধো আলোর মেঝের ওপর পড়ে আছে একটি ক্লাচ ব্যাগ। এই ব্যাগটা রিদিয়ার। দেখা মাত্রই তার চোখে ঝলসে উঠল রাগ আর একরাশ অনুমান। ব্যাগটা তুলে নিয়ে নাকের কাছে নিয়ে হতাশা, বিরক্তি আর লালসা মেশানো কণ্ঠে ফোঁস করে বলল, হোয়াট দ্য হেল মাই সেক্সি নাইট স্প্যারো? আমি ভাবলা আজ তোমার এই টেম্পটেড ঠোঁটের মিষ্টি স্বাদ নেব, যে করেই হোক, কিন্তু ওই বাস্টেডটার জন্য সেটাও পসিবল হলো না। দূর! এই বলে পিছনে ঘুরতে যাবে, ঠিক সেই মুহূর্তে দেখল নিকোলাই দাঁড়িয়ে আছে। চোখে মুখে রাগের আগুন জ্বলছে। নিকোলাইকে দেখা মাত্রই মার্সেলোর ভ্রু কুঁচকে গেল। নিকোলাই কোনো কিছু না বলেই সোজা নাক মুখ জড়িয়ে মার্সেলোর মুখে ঘুষি বসিয়ে দিল।
মার্সেলো ছিটকে গিয়ে দেওয়ালে ধাক্কা খেল। সঙ্গে সঙ্গে মার্সেলো চিৎকার করে নিজের কানে লাগানো ইয়ারবাডসে ক্লিক করে বলে উঠল, বয়েস কাম ফাস্ট, লোকেশন ব্যাক করিডোর। এরপর সঙ্গে সঙ্গে নিকোলাইয়ের মুখে ঘুষি বসিয়ে দিল আর আবারও চিৎকার করে বলে উঠল, ইউ ফিলদি বাস্টার্ড, তোর মতো সামান্য একজন বডিগার্ডের সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার? নিকোলাই এক চুল নড়ল না। মার্সেলোর শরীরের জোরও কিছু কম নয়। তার ওই ঘুষিতে নিকোলাইকে সরাতে না পারলেও মুখ লাল করে দিয়েছে। নিকোলাই রাগে ফুঁসতে ফুঁসতে বলে উঠল, ইউ মাদারফাকার, তোকে শেষ করতে আমার 1 সেকেন্ড সময় লাগবে না, আর তুই আমাকে স্ট্যাটাস দেখাচ্ছিস? এক গভীর নিঃশ্বাস ছেড়ে মার্সেলোকে ধাক্কা দিয়ে আবারও বলে উঠল, তোর ওই মুখ আমি ছিঁড়ে ফেলবো মাদারফাকার। কোন সাহসে ওই মুখ থেকে এমন নোংরা কথা বের করিস? তোর এই নোংরা নজর আমি উপড়ে নেব। এরপর আবারও একটা ঘুষি দিতে যাবে, তখন মার্সেলো হাত ধরে বসলে নিকোলাই তার বাঁ হাত দিয়ে মার্সেলোর হাত মুড়িয়ে ধরে পেছনে। মার্সেলো ব্যথায় চিৎকার করে উঠল। তারপর দাঁতে দাঁত পিষে নিকোলাই বলে উঠল, এই হাত দিয়ে ওই মেয়েটার শরীরের নোংরা মন্তব্যে স্পর্শ করেছিলি। তোর মতো মাদারফাকারকে এখানেই মেরে গুড়িয়ে দেব জানোয়ার। মার্সেলো বুঝতে পারল নিকোলাইয়ের শরীরের জোরের কাছে সে হেরে যাচ্ছে। সেই মুহূর্তেই তার পৈশাচিক বুদ্ধি দিয়ে নিকোলাইকে দুর্বল করার জন্য কুটিল হাসি দিয়ে বলে উঠল, বিলিভ মি, আমার তো ওর আরও 3 সিস্টারকেও টেস্ট করার। কথাটা সম্পূর্ণ করতে পারল না মার্সেলো। তার আগেই নিকোলাই ওর মুখে এমন এক ঘুষি মারল যে মুখ ফেটে রক্ত বেরিয়ে এলো আর গলা ছিঁড়ে বলে উঠল, সেন্টেন্স শেষ করবি তো? তোকেও এখানে শেষ করে দেব বাস্টার্ড। নিকোলাই আবার ওকে মারতে যাবে, কিন্তু তার আগেই মার্সেলোর লোকরা এসে নিকোলাইকে আটক করলো। আর মার্সেলোর পার্সোনাল বডিগার্ড এসে মার্সেলোকে উঠিয়ে নিয়ে যেতে লাগলো। নিকোলাইকে 5-6 জন মিলেও সামলাতে পারল না। নিকোলাই আবার মার্সেলোকে ধরতে যাবে, কিন্তু তার আগেই মার্সেলো বেরিয়ে যায় ওখান থেকে। নিকোলাইয়ের শরীর এখনও রাগে ফুঁসছে, বুক ওঠানামা করছে, সারা শরীরে যেন ঘাম ঝরে পড়ছে। অন্যদিকে সুবিশাল সেই অট্টালিকার কায়ানের পেন্ট হাউসের লনে রাতের কৃত্রিম আলোয় সোফায় গা এলিয়ে আধশোয়া অবস্থায় আছে এমির। তার মুখে এখনও রাগের ছাপ, ঠোঁট শক্ত করে চেপে আছে, আর একটু দূরে কাউচে বসে মাথায় হাত রেখে গভীর চিন্তায় ডুবে আছে আইদিন। তার মাথায় এখনও ঢুকছে না যখন মাহিয়ার সঙ্গে প্রথম চোখাচোখি হলো আজকে, তখন সে তার মধ্যে এক দুশ্চিন্তা, এক আবেগ লক্ষ্য করেছিল। কিন্তু পর মুহূর্তে ঠিক কী হলো? এদিকে এমির এখনও রাগে গজরাচ্ছে। রাগে ফস করে কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই ভেতর থেকে ভেসে এলো এক চেনা পরিচিত মেয়েলি রাগান্বিত কণ্ঠস্বর। ছাড়েন বলে দিচ্ছি, আমায় খুব খারাপ হয়ে যাবে। নিচে নামান এই মুহূর্তে। আমি আপনার মতো একটা অসভ্য পাষাণ লোকের সঙ্গে কোথাও যাব না। এই কণ্ঠস্বর চিনতেই এমির এবং আইরিন দুজনেই অবাক ও বিস্ময় হয়ে একসঙ্গে বলে উঠল, সাদা পরি। সাদা সুন্দরী। সেদিকে অবাক দৃষ্টিতে তাকাতেই দেখলো কায়ান রিদিয়াকে কাঁধে নিয়ে পেন্ট হাউসে সেই ভেতরে ঢুকছে। এমির হতভম্ব হয়ে বলে উঠল, বিগ ব্রো, এরকম ক্যাবম্যানের মতো সাদা পরীকে তুলে কেন এনেছো? ও না কোন পার্টিতে গেছিল, তবে সাদা সুন্দরীকে কোথা থেকে তুলে আনলো? অন্যদিকে কায়ান রিদিয়াকে নিয়ে পেন্ট হাউসে বিশাল কাঁচ ঘেরা দরজা ঠেলে ভেতরে ঢুকলো। রিদিয়া আরও জোরে জোরে পা দাপাতে লাগলো। কায়ানের এই পেন্ট হাউসের স্টাফগুলো সব হাঁ করে তাকিয়ে আছে। রিদিয়া আর সহ্য করতে পারছে না। একবার আমার হাতটা খোল হারামির বাচ্চা, দেখ তারপর তোর কি অবস্থা করি। কায়ান ভারী পায়ের শব্দ তুলে ভারী নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলে উঠল, সে সুযোগ পাবে বলে মনে হয় মিস দেড়ফুটের বাচ্চা? আমাকে এখানে নিয়ে আসছিস শয়তান? বল এখানে কেন নিয়ে এসছিস? রিদিয়ার এই ঝাঁঝালো কথায় কায়ান বাঁকা হাসি দিয়ে বলে উঠল, তোমার এই ন্যাস্টি মাইন্ড যেটা ঘুরছে তার জন্য তোমার কোনো কোয়ালিটি নেই। ইউ নো না হাউ মাচ আই হেট ইউ। কথাটা যেন রিদিয়ার শরীরে আরও বিষ ঢেলে দিল। রিদিয়া কিছু বলতে যাবে, তার আগেই রিদিয়ার কাঁধ থেকে টাক্সিডো কোটটা ছুঁড়ে মেরে কায়ান গটগট করে শাওয়ার রুমের মধ্যে থাকা সেই প্রাইভেট মিনি পুলের সামনে দাঁড়ালো। এক মুহূর্তও দেরি না করে রিদিয়াকে সোজা ছুঁড়ে দিল সেই পানির ভেতর। সেই মিনি পুলের পানি চারদিকে ছড়িয়ে গেল। রিদিয়া সেই পানিতে পড়তেই ঠান্ডা শীতল ধাক্কায় কাঁপতে কাঁপতে সে চিৎকার করে উঠল, ঠান্ডার মধ্যে এটা কোন ধরনের অসভ্যতামি? কায়ান কোনো জবাব দিল না। বাইরে দাঁড়ানো দুজন লেডি স্টাফকে ডেকে গম্ভীর গলায় বলে উঠল,
মেক হার ক্লিন অ্যান্ড দেন এই জঘন্য ড্রেসটা জ্বালিয়ে পুড়িয়ে দাও। হৃদিয়ার সব কিছু শেষ করে ফেলতে ইচ্ছে করছে। আর কিভাবে জ্বালাবে তাকে লোকটা? হৃদিয়ার হাত জোড়া এখনও বাঁধা, মুখ ঝামটে দিয়ে বলে উঠল, আমি কিছুতেই ওনাদের সামনে শাওয়ার নিব না। কথাটা কায়নের কানে পৌঁছতেই তার দৃষ্টি আরও গাঢ় হয়ে উঠল। কিছুক্ষণ চুপ থেকে এসে ধীর পায়ে হৃদিয়ার দিকেই এগোতে লাগলো। পুলের স্বচ্ছ পানিতে ভিজে হৃদিয়ার গাউন শরীরের সাথে লেপ্টে আছে। ভেজা কাপড়ের আড়ালে তার দেহরেখার প্রতিটি বাঁক স্পষ্ট হয়ে উঠছে, যা তাকে আরও অস্বস্তিতে ফেলে দিচ্ছে। মিনি পুল হলো একটা লার্জ সাইজ বাথটাবের মতো, যার কারণে তার ফর্সা পা দুটো সামনে বাড়ানো রয়েছে। ছুঁড়ে মারার কারণে গাউন হাঁটু পর্যন্ত উঠে এসেছে। আর এই সব কিছু হৃদিয়াকে ভীষণ রাগ ও লজ্জায় ফেলে দিচ্ছে। না পারছে নিজেকে এই লজ্জা থেকে রক্ষা করতে, না পারছে এখান থেকে উঠে যেতে। লজ্জা, অপমান আর রাগ মিলেমিশে তার বুকের ভেতর ঝড় তুলছে। তার ভেজা চুল কাঁধ বেয়ে ঝরে পড়ছে। গলার খোলা ত্বকে জলবিন্দুগুলো আলোয় ঝিলমিল করছে, যেন রাতের আকাশে ছিটকে পড়া তারার মতো। কায়ান যখন আরও কাছে এসে দাঁড়ালো, হৃদিয়ার বুক ধকধক করে উঠল। কায়ানকে এভাবে এগিয়ে আসতে দেখে হৃদিয়া কাপা কণ্ঠে বলে উঠল, এইদিকে কেন পা বাড়াচ্ছেন? কায়ান কোনো উত্তর দিল না। সে ধীরে ধীরে এক হাঁটু মুড়ে তার সামনে বসল। তার উপস্থিতি এতটাই কাছে যে হৃদিয়া তার উষ্ণ নিঃশ্বাস গালে অনুভব করতে পারছে। কায়ান একটু ঝুঁকে হৃদিয়ার কানের কাছে ঠোঁট নিয়ে কর্কশ কণ্ঠে ফিসফিস করে বলে উঠল, তুমি কি চাও আমি তোমায় ক্লিন করি মিস দেয়ারফুট? হৃদিয়ার সারা শরীরে যেন বিদ্যুৎ চমকে উঠল। কায়ান হৃদিয়ার কানে ঠোঁট লাগিয়ে আবারও বলে উঠল, সরি বাট আই হ্যাভ জিরো ইন্টারেস্ট অন ইউ বিকজ আই হেট ইউ ম্যাম। হৃদিয়া চোখ বন্ধ করে মুখ ঘুরিয়ে কাঁপা কণ্ঠে বলে উঠল, আমিও ঠিক আপনাকে এইভাবে ঘৃণা করি, হয়তো বা তার থেকে বেশি, তাই আপনার স্পর্শকেও ঘৃণা করি। এরপর কায়ান আর কোনো কথা বাড়ালো না। এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বসা থেকে উঠে ওখান থেকে যেতে যেতে বলে উঠল, আমিও চাই তুমি ঠিক আমার মতোই আমাকে ঘৃণা করো বিকজ আই হেট ইউ মোর দ্যান এভরিথিং। ইউ ক্যান হেট মি মোর দ্যান এনিথিং। কথাগুলো যেন দেওয়ালে প্রতিধ্বনি হয়ে ফিরে এলো। এরপর সে আর একবারও পেছনে তাকালো না। কায়ান বাইরে বেরিয়ে তীব্র বেগে ভারী নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সোজা চলে গেল সেই রুফটপ সুইমিং পুলে। সন্ধ্যা রাত, সময় 8:10। আদনান সাহেব নিজের রুমে আরাম কেদারায় চেয়ারটায় চোখ বুজে শুয়ে আছে। বুকের কাছে রয়েছে একটা পেপার, চোখে চশমা লাগানো রয়েছে। জারিয়া ধীর পায়ে আদনান সাহেবের রুমের দরজায় কড়া নাড়তে গিয়ে দেখল আদনান সাহেব ঘুমিয়ে আছে। এরপর সেদিকে পা বাড়িয়ে বুক থেকে পেপারটা সরিয়ে চশমাটা খুলতে যাবে, ঠিক তখন আদনান সাহেবের কাঁচা ঘুমটা ভেঙে গেল। জারিয়া পাশে সরে দাঁড়ালো। আদনান সাহেব হতভম্ব হয়ে এদিক ওদিক তাকিয়ে দেখল জারিয়া দাঁড়িয়ে আছে। আদনান সাহেবের মুখে হাসি ফুটে উঠল। তারপর মৃদু কণ্ঠে বলে উঠল, আমার বড় দিদিভাই যে। জারিয়া এরপর মুখে হাসি টেনে আদনান সাহেবের পাশে বসে পড়ল। সরি নানাই, আমার জন্য তোমার ঘুম ভেঙে গেল। আদনান সাহেব জারিয়ার মাথায় হাত বুলিয়ে সেই ম্লান হাসি টেনেই বলে উঠল, তুমি আমার সব থেকে কোমল ফুল দিদিভাই, আর আমার ফুলের মতো দিদিভাই আমার ঘুম ভাঙানোর জন্য সরি বলছে, এটা কি মানা যায়? কথাটা শুনে জারিয়াও হেসে দিল। এরপর কিছু কথোপকথনের পর জারিয়া আদনান সাহেবের হাঁটুর কাছে মাথা ঠেকিয়ে এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, নানাই, তোমার এই কোমল ফুল যদি কঠিন হয়ে যায়, তবে কি তুমি আমায় আর ভালোবাসবে না? কথাটা শুনে আদনান সাহেব একটু অবাক হলেন। তারপর জারিয়াকে বলে উঠলেন, আমার এই কোমল ফুল কখনো কঠিন হতেই পারে না দিদিভাই। এরপর জারিয়া আদনান সাহেবের দিকে তাকিয়ে ছলো ছলো নয়নে বলে উঠল, কেন নানাই, আমি কেন কঠিন হতে পারবো না? জারিয়ার এরকম ছলো ছলো নয়ন দেখে আদনান সাহেব চমকে উঠলেন। উনি ভাবলেন হয়তো দুদিন পর ওনাদের ছেড়ে চলে যাবে, তাই এত আবেগী হয়ে পড়েছে। এরপর কৌতূহল নিয়ে বলে উঠলেন, এ কি দিদিভাই, তোমার চোখ মুখ এরকম কেন? জারিয়া কিছু মুহূর্ত চুপ থেকে নরম কণ্ঠে বলে উঠল, আমি তোমার কাছে কিছু চাইতে পারি নানাই? আদনান সাহেব যেন নিশ্চিন্ত হলেন। তার মানে তার দিদিভাই কিছু চায়
আর সে কি না কি ভেবে বসেছিলেন। এরপর জারিয়ার চোখের পানি মুছতে মুছতে বলে উঠলেন, 2 দিন বাদে আমাদের ছেড়ে চলে যাবে শ্বশুর বাড়ি। আর এখন তুমি আমার কাছে একটা জিনিস চাইবে আর আমি তা দিব না, এটা কি কখনো হয়? জারিয়া মুখ ফুটে কিছু বলতে যাবে, তার আগেই আদনান সাহেব আবার বলে উঠলেন, আমি শুধু চাই তুমি সিয়ামের সঙ্গে মন দিয়ে সংসার করো দিদিভাই। আর তার জন্য আমার পক্ষে যতটুকু সম্ভব সব উজাড় করে দিব দিদিভাই। জারিয়ার চোখ বড় বড় হয়ে গেল, আর তার মুখের কথা গলার কাছেই আটকে রইল। আজ অনেক সাহস জোগাড় করে সে হয়তো বড় কোনো চাওয়া নিয়ে এসেছিল, কিন্তু সেই চাওয়া তার মনের গহীনেই রয়ে গেল, বলতে পারল না মুখ ফুটে। আদনান সাহেব জারিয়াকে এরকম চুপ দেখে বলে উঠলেন, কি হলো দিদিভাই, বললে না যে তোমার কি চাই? জারিয়া একগাল হেসে নরম কণ্ঠে বলে উঠল, তোমার দোয়া চাই নানাই, আর কিচ্ছু না। এরপর জারিয়া আবার আদনান সাহেবের হাঁটুর উপর নিজের 2 হাতের ওপর মাথা রেখে চোখের পানি নিঃশব্দে ঝরে পড়তে পড়তে বলে উঠল, শুধুই দোয়া নানাই। আদনান সাহেব জারিয়ার মাথায় হাত বুলিয়ে এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে উঠলেন, তোমাদের 5 জনের জন্য আমার দোয়ার দরজা খোলা থাকে দিদিভাই। তোমরা যে আমার কলিজা। জারিয়া আর কোনো কথা বলতে পারল না, চোখ বন্ধ রেখে নীরবে কাঁদতে লাগলো। ঘরের ভেতর নরম বাতাস বইছে, আর সেই বাতাসে মিশে আছে এক মেয়ের না বলা কথা। ড্রেসিং টেবিলের সামনে এক সবুজ রাঙা চুড়িদার পরে বসে আছে রিদিয়া। চুড়িদারের কারুকার্য দেখেই বোঝা যাচ্ছে এর মধ্যে আভিজাত্যের ছোঁয়া লেগে আছে। রিদিয়ার পাশে দাঁড়ানো 4 জন মহিলা স্টাফ। রিদিয়া চারিদিকে একবার তাকিয়ে মনে মনে বলে উঠল, এই শয়তান মানুষটার থাকা উচিত জাহান্নামে। এরকম জান্নাত কি করে পেয়ে গেল আমাদের এই ব্যস্ত শহরে? পেন্ট হাউসটা দেখে অবাক হয়ে যাচ্ছে রিদিয়া। একজন স্টাফ রিদিয়া চুলগুলো ড্রাই করে সেট করে দিচ্ছে। সে বহুবার মানা করেছিল, কিন্তু এরা শুধুমাত্র কায়ানের অর্ডার ফলো করে, তাই কোনো বারণেই তাদের কাজ হয়নি। এর মধ্যে একজন মহিলা স্টাফ রিদিয়ার অপরূপ সুন্দর চেহারার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে বলে উঠল, ম্যাম, আপনি সত্যি অনেক সুন্দর, আমি তো চোখ ফেরাতেই পারছি না। রিদিয়ার এই সব কিছু অসহ্য লাগছে, সে শুধু এখান থেকে পালাতে চায়, তবুও ভদ্রতার খাতিরে বলে উঠল, ধন্যবাদ। এর মধ্যেই পেছন থেকে ভেসে এলো পুরুষালী গড়া খাকরানির আওয়াজ। সবাই জানে এই কণ্ঠস্বর কার। কণ্ঠস্বর কানে আসতেই স্টাফগুলো রিদিয়ার থেকে সরে দাঁড়ালো। রিদিয়া ধীরে ধীরে পেছনে ঘুরল। তার দৃষ্টি প্রথমে থমকালো কায়ানের নীলাভ চোখে, তারপর নেমে এলো অর্ধভেজা চুলে, প্রিন্টেড নাইট রবের খোলা গিটে, আর নাইট রবের নট খোলা, যার কারণে চোখ চলে গেল বুকের দৃশ্যমান পেশিতেও। নিচে রয়েছে নাইট ট্রাউজার। হাতে একটা কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে কায়ান, যে দৃশ্য দেখতেই রিদিয়া না চাইতেও ঢোক গিলে নিল। সারা শরীরে যেন কেমন উষ্ণতায় ছেয়ে গেল, যেন লজ্জা, রাগ আর অস্বীকার করা আকর্ষণ একসঙ্গে ধাক্কা দিল। এরপর কায়ান স্টাফদের উদ্দেশ্যে বলে উঠল, আউট। এই আদেশের সুর শুনতেই স্টাফরা তাড়াতাড়ি মাথা নিচু করে দ্রুত বেরিয়ে গেল। রিদিয়াও সুযোগ বুঝে তাদের পেছন পেছন চলে যেতে লাগলো। কায়ানের পাশ কাটিয়ে যাওয়ার মুহূর্তে হঠাৎই শক্ত একটা হাত তার কবজি চেপে ধরল। তার শরীর থেমে গেল, কিন্তু বুকের ধুকপুকানি থামল না। এরপর কায়ান দৃঢ় কণ্ঠে বলে উঠল, আমি কি তোমায় যেতে বলেছি? রিদিয়ার চোখে এবার ক্লান্তি, লড়াই করতে করতে সে যেন অবসন্ন হয়ে পড়েছে। তবু ভেতরে জমে থাকা অপমান আর ভয় মিলিয়ে তার কণ্ঠ নরম হয়ে এলো। প্লিজ আমায় যেতে দিন, আমি বাড়ি যাব। কায়ান রিদিয়ার দিকে এগিয়ে আসতে লাগলো। ধীরে ধীরে দুজনের মাঝে দূরত্ব কমে গেল। রিদিয়া নিজের অজান্তেই পেছনে সরে যেতে চাইল, কিন্তু কবজির শক্ত গ্রিপ তাকে আটকে রাখলো। কায়ান মাথা নিচু করে রিদিয়ার সামনে একটু ঝুঁকে দাঁড়ালো। এরপর বাঁকা হাসি টেনে হাতে থাকা কাগজটা রিদিয়ার সামনে ধরে শীতল কণ্ঠে বলে উঠল, Sign the contract paper. After that, you can go anywhere. খানবাসা ডাইনিং রুমে বসে আছে আদনান সাহেব। জারিয়া চলে যাওয়ার পরপরই আদনান সাহেব ড্রয়িং রুমে এসেছে। ওনার সামনে বসে রয়েছে ইমলা বেগম আর জাহানারা বেগম। এর মধ্যেই গুরুগম্ভীর স্বরে আদনান সাহেব বলে উঠলেন, বৌমা,
সিয়াম কি এখনও বিজনেস ট্রিপ থেকে আসেনি? বিয়ের তো 2 দিন বাকি, এখনও কোনো খবর নেই। ইমলা বেগম মুখে একটু হাসি টেনে বলে উঠল, ভাবি তো বলল শিয়াম একেবারে বিয়ের দিন সকালে এসে পৌঁছাবে। যা নিয়ম আছে তা যেন আমরা শুরু করে দিই। যাক, পুষলেই ভালো। কিরে, তোর তো বললি না ছোট দিদিভাইয়ের জামাই কেমন হয়েছে? তোমার যখন পছন্দ হয়েছে তখন ভালোই হবে, কিন্তু আব্বু, এইভাবে ছেলের সঙ্গে কি রিদিয়াকে পাঠানো ঠিক হয়েছে? আমিও তোর আম্মুকে সঙ্গে নিয়ে গহনা কিনতে গিয়েছিলাম। এই নতুন নাচ জামাই যখন আবদার করলো দিদিভাইকে নিয়ে যখন গহনা কিনতে যাবে, তাহলে আমি কেন বাধা দিব? আল্লাহ যেন সব খুশি আমার 5 কলিজাকে দেয়। এর মধ্যেই নীল সদর দরজা দিয়ে ভেতরে ঢুকবে, তখন আদনান সাহেব জোরে জোরে যেন নীলকে শুনিয়েই বলে উঠল, বড় বিজনেসম্যান বলে কথা, আমার দিদিভাইকে সব কিছু দিয়ে মুড়িয়ে রাখবে। নীলের শরীরে যেন আগুন জ্বলে উঠল। না চাইতেও পা দুটো থেমে গেল, হাতের মুঠি শক্ত হয়ে গেল। সে ভালো করেই জানে তাকে জ্বালানোর জন্যই তার দাদা এই কথা বলছে। তখন আদনান সাহেব খোঁচা মেরে বলে উঠল, কি হলো, কিছু বলবে? নীল এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, কাল সকালে আমার চিটাগাং যেতে হবে, কবে আসবো ঠিক নেই। কথাটা শোনা মাত্রই আদনান সাহেব ভ্রু উঁচিয়ে বলে উঠলেন, 2 দিন পর বাড়িতে বিয়ে, আর এখন চিটাগাং যাওয়ার মানে? নীল ওখানে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে উপরে যেতে যেতেই বলে উঠল, আমার অফিসের কাজ, মোর ইম্পর্টেন্ট দেয়ান এনিথিং। নীলের কথায় সবাই আশ্চর্য হয়ে গেল। এই ছেলে দিন দিন এরকম কেন হয়ে যাচ্ছে? যেই ছেলে পরিবার কিছুই বুঝতো না সেই ছেলে এখন পরিবারের কথা যেই ছেলে পরিবার ছাড়া কিছুই বুঝতো না সেই ছেলে এখন পরিবারের কথা গ্রাহ্যই করে না। নীলের যাওয়ার দিকে ইমলা বেগম আর জাহানারা বেগম অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। ঢাকা শহরের রাত আরও গভীর হলো। সময় তখন 9:15। কাচের জানালার বাইরে শহরের আলো ঝিলমিল করছে, কিন্তু এই ঘরের ভেতর অদ্ভুত এক টানটান নীরবতা। ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে 2জন মানুষ, তাদের মাঝে খুব সামান্য দূরত্ব, কিন্তু সেই দূরত্বের ভেতর যেন অদৃশ্য এক দেওয়াল। Sign the contract paper. After that, you can go anywhere. কথাটা যেন কেবল শব্দ নয়, ধাতব কিছুর মতো এসে আঘাত করল রিদিয়ার বুকে। যেই কথাটা শোনার সঙ্গে সঙ্গেই রিদিয়া বিস্ময়ে সেদিকে তাকিয়ে পড়ল, কিন্তু কিছু মুহূর্ত পর গলাটা শুকিয়ে এলেও নিজেকে শক্ত করে থমথমে স্বরে বলে উঠল, কিসের কন্ট্রাক্ট পেপার? আর আমি কেন এই পেপারে সাইন করব? তার কণ্ঠে ছিল কাঁপন, কিন্তু সেই কাঁপনের ভেতরেও স্পষ্ট প্রতিবাদ। কায়ান কোনো জবাব না দিয়ে রিদিয়ার হাতে পেপারটা গুজে দিয়ে রিদিয়াকে ছেড়ে দিল। এরপর সেখান থেকে সরে গিয়ে তার সিস্টেমের টেবিল থেকে একটা পেন হাতে নিয়ে রিদিয়ার দিকে এগিয়ে আস্তে আস্তে বাঁকা হাসি দিয়ে বলে উঠল, নিজে দেখে নাও কিসের পেপার, আর এই পেপারে সাইন করবে কারণ তুমি বাড়ি যাবে তাই। এরপর সেই হাসি সরিয়ে চোখ মুখের রং বদলে বলে উঠল, আর গম্ভীর কণ্ঠে বলে উঠল, সাইন ইট অ্যান্ড গেট আউট। কথাগুলো যেন বিষ মাখানো তীরের মতো ছুটে এসে আঘাত করল রিদিয়ার আত্মসম্মানে। তার বুকের ভেতর রাগ জমে জমে আগ্নেয়গিরির মতো ফুটতে লাগলো। শরীর জ্বলে উঠল অপমানে। এরপর দাঁতে দাঁত পিষে বলে উঠল, এখানে কি আমি পায়ে হেঁটে এসেছি? নিজেই এনেছেন। এখানে থাকার এক মুহূর্ত ইচ্ছে নেই, আর যেখানে আপনি রয়েছেন সেখানে তো কোনো কথাই নেই। তার কণ্ঠে ঘৃণা ছিল, কিন্তু সেই ঘৃণার আড়ালে ছিল গভীর আঘাত। এক মুহূর্ত থেমে নিজের দিকে তাকালো সে। দামি পোশাক, বিলাসী পরিবেশ, সব কিছু যেন তার কাছে শিকল হয়ে উঠেছে। এরপর বিদ্রূপ মাখা কণ্ঠে বলে উঠল, আর এসব যতই দামি হোক না কেন, আমার শরীরে এগুলো জ্বলন ছড়িয়ে দিচ্ছে, ঠিক আপনার কথার মতো। রিদিয়ার আবেগের যে দেওয়াল তৈরি হয়েছিল এই লোকটার জন্য, একের পর এক এরকম নিষ্ঠুর আচরণে দেওয়ালটা যেন একটু একটু করে ভেঙে পড়ছে। এখন যেন সব কিছু ধুলোর সঙ্গে মিশে গেছে। এই মানুষটার ভেতরে কি সত্যিই কোনো হৃদয় নেই? রিদিয়ার ভেতরের ভাবনার ঘূর্ণিঝড় তখনও থামেনি। অপমান, অভিমান, অবিশ্বাস সব মিলিয়ে তার ভেতরটা এলোমেলো।
ঠিক সেই মুহূর্তে কায়ান আরও এগিয়ে এলো। কোনো পূর্বাভাস ছাড়াই সে রিদিয়ার ডান হাত শক্ত করে টেনে নিল। পেনটা জোর করে রিদিয়ার মুঠোর ভেতর গুজে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, I know your category, just like this bastard. কথাটা যেন সোজা এসে আঘাত করল রিদিয়ার আত্মসম্মানে। একটা মুহূর্তের জন্য তার শ্বাস বন্ধ হয়ে গেল। কায়ান সামান্য ঝুঁকে ঠান্ডা চোখে তাকিয়ে আবার বলে উঠল, If you want little bit peace, then sign it and go. এসবের মানে কি? রিদি পেপার ধরে থাকা হাতটা ধীরে ধীরে নিচে নামিয়ে আনলো নিজেই। রিদিয়ার কোনো ইঙ্গিত না পেয়ে ভ্রু সামান্য উঁচিয়ে ঠান্ডা নির্লিপ্ত স্বরে সে বলে উঠল, What happened? Sign it. রিদিয়ার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। কাগজটা তার হাতে কাঁপছে, কিন্তু সেটা কোনো সাধারণ কন্ট্রাক্ট নয়। এটা এক টুকরো কাগজের আড়ালে লুকিয়ে থাকা এক অন্ধকার কারাগার, তার স্বাধীনতার উপর শিকল পরানোর অফিসিয়াল দলিল। শর্তগুলো চোখের সামনে স্পষ্ট হয়ে উঠতেই তার দৃষ্টি ঝাপসা হয়ে এলো। কায়ান দেমির আরসালানের লিখিত অনুমতি ব্যতীত মিস রিদিয়া রুবিনা শেখ কোনো পুরুষকে বিবাহ করতে পারবে না, এমনকি কোনো প্রকার ব্যক্তিগত বা ঘনিষ্ঠ সান্নিধ্যেও যেতে পারবে না। আর মিস্টার মার্সেলো নামক ব্যক্তির ছায়া থেকেও হাজার হাজার মাইল দূরে থাকতে হবে। উক্ত শর্তাবলী অমান্য করে যদি তিনি নিজ ইচ্ছায় কায়ান দেবীর আর্সেনালের অবাধ্য হয়, তবে সেই অবাধ্যতার পূর্ণ দায়ভার তার উপর বর্তাবে এবং এর প্রত্যক্ষ বা পরোক্ষ পরিণতি সে নিজে ও তার পরিবার বহন করতে বাধ্য থাকবে। রাগে, অপমানে, ক্ষোভে তার শরীর কাঁপতে লাগলো, যেন এতদিন জমে থাকা সব অভিমান একসঙ্গে বিস্ফোরিত হলো। কাগজটা মুঠো করে মুচড়ে ছুঁড়ে ফেলতেই সেই শব্দে নীরবতা ভেঙে গেল, আর ঠিক পরের মুহূর্তেই তার হাত উঠে গেল আর কায়েনের গালে সজোরে একটা চড় পড়ল। মুহূর্তেই কায়েনের হাত চলে গেল নিজের গালে। চোয়াল শক্ত হয়ে উঠল, তবুও যেন চোখ দুটো এখনো স্থির হয়ে আছে রিদিয়ার দিকে। রিদিয়ার রাগে নাক মুখ লাল হয়ে আছে, চোখ বেয়ে নীরব অশ্রুধারা গড়িয়ে পড়ছে, ঠোঁট চিবুক ছুঁয়ে যাচ্ছে, সেই চোখের পানি ঠোঁট কাঁপছে, কিন্তু কণ্ঠে জমে আছে বহুদিনের দমিয়ে রাখা আর্তনাদ। এরপর সে রাগান্বিত হয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আপনি আমার সঙ্গে যা ইচ্ছে তাই করেছেন, আমাকে ব্যবহার করেছেন, ছুঁড়ে ফেলে দিয়েছেন, অপমানের ভারে নত হতে বাধ্য করেছেন। সেই অসহনীয় মুহূর্তে নিজেকে সামলাতে না পেরে আপনার গালে যে চড় বসিয়েছিলাম, তবে সেই অপমানের পরেও আমার আবেগ অনুভূতিগুলোকে চিরতরে মেরে ফেলতে পারিনি। কিন্তু আজ আপনি সীমা অতিক্রম করেছেন, কারণ এবার আপনি আপনার সেই নোংরা খেলায় আমার পরিবারকে জড়াতে চাইছেন, আর এই আগুন আমি কোনোভাবেই তাদের দিকে ছড়াতে দিব না। একটু থেমে কায়েনের দিকে এগিয়ে কায়েনের নাইট ড্রপ দুই হাতের মুঠোয় আটকে ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, অনেক না বলা কথা যেগুলো আপনাকে জানানোর খুব ইচ্ছে ছিল, কিন্তু দিন দিন আপনার একের পর এক নোংরা চেহারা চোখের সামনে আসতে আসতে সেই কথাগুলো শব্দহীন হয়ে গেছে। কারণ এই মুহূর্তে আমার চোখে আপনি একজন নিকৃষ্ট, নিম্ন, নোংরা মনের মানুষ, যাকে আমি আমার সবটুকু দিয়ে ঘৃণা করি। কথাগুলো শুধু অভিযোগ নয়, এগুলো তার ভাঙা হৃদয়ের রক্তক্ষরণ। সে এগিয়ে এসে কায়েনের নাইট ড্রপ দুই হাতে শক্ত করে চেপে ধরল। কাপড় কুঁচকে গেল, তার মুঠোর চাপে কায়েনের ঘাড়ের কাছে টান পড়ল, কিন্তু তবুও কোনো শব্দ করল না। শুধু তীক্ষ্ণ চোয়াল নীলাভ কঠিন রূপ ধারণ করেছে। চোখের দৃঢ় দৃষ্টি রিদিয়ার দিকে ছুড়ে দিচ্ছে। এদিকে রিদিয়া চোখের পানি ফেলতে ফেলতে আর নিজেকে সামলাতে পারল না। অশ্রুসিক্ত চোখে চিৎকার করে উঠল, হু দ্য হেল আর ইউ মিস্টার আরসলান? আপনার সাহস কি করে হলো এরকম একটা পেপার আমার সামনে আনার? কেন আমি এই পেপারে সাইন করব? আপনি আশা করলেন কি করে আমি এই পেপারে সাইন করব? কায়ান এবার রিদিয়ার হাতের শক্ত মুঠি নিজের নাইট্রপ থেকে নিজের হাতে জোর করে নিয়ে রিদিয়ার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলে উঠল, তুমি এই পেপারে সাইন করতে বাধ্য, তাই করবে। আর কি বললে? আমার সাহস, রাইট? বিলিভ মি মিস শেখ, আমার সাহসের 1% যদি দেখাতে শুরু করি না, তবে এই মুহূর্তে তুমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতে না। আমি তোমার ক্ষতি করেছি, আর যেই ক্ষতিপূরণগুলো তুমি আমার করেছ, সেগুলোর ক্ষতিপূরণ কে দেবে মিস শেখ? এই পেসার আমার ক্ষতিগুলোর ক্ষতিপূরণ।
কথাগুলো শুনতেই রিদিয়া চমকে উঠল। কিছু মুহূর্ত থেমে ঠোঁটের কোণে কষ্টের হাসি টেনে বলে উঠল, আপনার ক্ষতি করতে পারবে এমন কেউ আছে কি? বিশ্বাস করেন, যদি থাকতো তবে এই মুহূর্তে আমার থেকে খুশি কেউ হতো না। তবে কি আমার বিয়ে করার উদ্দেশ্য কি ছিল জানেন? রিদিয়ার চোখ থেকে অঝরে পানি পড়েই যাচ্ছে। একটু থেমে ডান হাত দিয়ে চোখের পানি মুছতে মুছতে বলে উঠল, শুধুমাত্র আপনাকে প্রমাণ করার জন্য। আপনি যে হারাম প্রস্তাব দিয়ে আমাকে অপমান করেছিলেন, সেই অপমানের জবাব দিতে বিয়ে করতে হচ্ছে। সেই অপমানের জবাব দিতে বিয়ে করতে চেয়েছিলাম। আমি হারামের জন্য নই, হালালের জন্য। কিন্তু এই মুহূর্ত থেকে আমি এই সব কিছু ছেড়ে দিলাম, কারণ আপনার মতো একটা মানুষকে আমি কেন প্রমাণ করতে যাব? কায়েনের হাত থেকে নিজের হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে কঠিন সুরে বলে উঠল, বিয়েটা আর আপনাকে প্রমাণ করার জন্য করব না, আমার জন্য করব, আমার পরিবারের জন্য করব, আর আমি বিয়ে করেই ছাড়ব। আপনি অনেক মানুষের ক্ষতি করেছেন, কিন্তু আমার পরিবারের যদি এক চিলতে ক্ষতি করার চেষ্টা করেন, তবে আমি নিজে হাতে আপনার শরীর থেকে রক্ত ঝরাবো। সেই মুহূর্তেই কায়ান আবার রিদিয়ার হাত নিজের বুকের কাছে নিয়ে বিদ্রূপ কণ্ঠে বলে উঠল, দেন ডু ইট, ঝড়ো আমার শরীর থেকে রক্ত। কারণ তুমি যদি পেপারে সাইন না করো তবে তুমি ভাবতে পারবে না আমি ঠিক কী করব। রিদিয়া যেন বজ্রাঘাতে কেঁপে উঠল। কায়ানের কণ্ঠে লুকিয়ে থাকা হুমকির বিষ তার শরীরের প্রতিটি শিরায় ছড়িয়ে পড়ল। বুকের ভেতরটা ধরপড় করছে, তবু সে নিজেকে ভাঙতে দিল না। চোখের অশ্রু মুছে দাঁত চেপে মাথা উঁচু করল। সে দৃঢ় কণ্ঠে বলে উঠল, একবার আমার পরিবারের দিকে নজর দিয়ে দেখুন, তারপর দেখে নেবেন রিদিয়া রুবিনা শেখ ঠিক কি করতে পারে। আমি তো এই পেপারে কিছুতেই সাইন করব না, আর না তো আপনার কোনো শর্ত মানব। রিদিয়া এক ধাক্কায় কায়ানকে সরিয়ে দিল। তার শরীর দুর্বল, তবু আত্মসম্মানের শক্তি তাকে দাঁড় করিয়ে রেখেছে। সে ঘুরে বেরিয়ে যেতে চাইলে কায়ান রাগে ফেটে পড়ে এগিয়ে গেল। কিন্তু ঠিক সেই মুহূর্তে রিদিয়া দ্রুত পেছন ঘুরে মার্শাল আর্টসের এক নিখুঁত মুভে তার হাত মুচড়ে ধরল এবং দৃঢ় কণ্ঠে ধমকের সুরে বলে উঠল, হাত গুড়িয়ে রেখে দিব, আর এই নোংরা হাত দিয়ে আমাকে ছোঁয়ার চেষ্টা করলে। 24 আওয়ার্স মিসেস শেখ, 24 আওয়ার্সের মধ্যে আমি তোমার এই তেমাক গুটিয়ে দেব। রিদিয়া চলে যেতেই কায়ান আর রিদিয়ার পেছনে ছুটল না। রাগে তার শরীরের প্রতিটি শিরা জেগে উঠল। এরপর চিৎকার করে বলে উঠল, অ্যালেক্স, ব্রিং মাই ড্রিঙ্ক। অন্যদিকে রিদিয়া লিফটে উঠে বেসমেন্ট এলো কোনো মতে। বেসমেন্টের আশেপাশে লোকজন চোখে পড়ছে, তবুও যেন চোখের পানি থামছে না। বুকের ভেতরটা যেন কেউ আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছে। এই বিশাল ঝলমলে অট্টালিকা, যেখানে আলো ঝলমল করছে, তার কাছে এখন অন্ধকার গহ্বরের মতো লাগছে। পা কাঁপছে, শরীর দুলছে। সে দেওয়ালে ভর দিয়ে ধীরে ধীরে এগোচ্ছে। বেসমেন্টের বাইরে বেরোতেই ঠান্ডা বাতাস এসে ছুঁয়ে গেল শরীর। সে 2 হাত দিয়ে নিজেকে জড়িয়ে নিল। খুব অসহায় লাগছে নিজেকে। সে আর সইতে পারছে না এইসব। সে এখন বাসায় ফিরবে কি করে? এদিকে হাতের পার্সটাও ওই পার্টিতেই ফেলে এসেছে। না কাছে আছে নিজের ফোনটা, আর না আছে টাকা। কিন্তু এসব কোনো কিছুই যেন তার কাছে বাধা পড়ছে না। সে কোনো রকম কাঁপতে কাঁপতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু সেই মুহূর্তে একটা কালো রেঞ্জ রোভার রিদিয়ার সামনে এসে দাঁড়ালো। রিদিয়া হতভম্ব হয়ে গেল, আর একটু নিজের প্রতি করুণভাবে চেয়ে রইল। সে এমনিতেও হাঁটতে পারছে না, শরীরও গরম লাগছে, সারা শরীর কেমন যেন কাঁপছে। তবুও কষ্ট করে পাশ কাটিয়ে ওখান থেকে যেতে যাবে, সেই মুহূর্তে তাড়াতাড়ি করে গাড়ির ড্রাইভার গাড়ি থেকে নেমে গাড়ির পেছনের দরজা খুলে ভদ্রতার সঙ্গে রিদিয়ার উদ্দেশ্যে বলে উঠল, ম্যাম প্লিজ গাড়িতে এসে বসুন। রিদিয়া বিস্ময়ে ড্রাইভারের দিকে তাকিয়ে পড়ল। কথাটা কি তার উদ্দেশ্যেই ছিল? কি মনে করে আবার হাঁটা শুরু করলো। তখন লোকটি আবার বলে উঠল, ম্যাম প্লিজ গাড়িতে উঠে আসুন, বিগ বসের অর্ডার। ম্যাম প্লিজ, আপনাকে যদি আমি আপনার বাসায় পৌঁছে না দিতে পারি, আমার জবটা চলে যাবে। আমার ছোট ছোট বাচ্চা রয়েছে, জবটা চলে গেলে আমার পরিবার অনেক সমস্যার সম্মুখীন হবে। ম্যাম প্লিজ। কথাগুলো শুনে রিদিয়ার পা থেমে গেল। তার জন্য যদি সত্যিই লোকটার জব চলে যায়, এরকম একজন অসহায় মানুষের জব কি করে কেড়ে নিতে পারে ওই লোকটা? তারপর আবার নিজের মনেই বলে উঠল, না,
ওই শয়তান হৃদয়হীন লোকটা সব পারে। রিদিয়ার এই কথা ভাবতেই আরও রাগ হলো, কিন্তু তার শরীরে এখন এসব সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। তাও আরেকবার এই পরিস্থিতি থেকে মুক্ত হতে নরম কণ্ঠে বলে উঠল, না, আমি যাব না, আপনি চলে যান। ম্যাম প্লিজ বোঝার চেষ্টা করুন। সেই কাতর কণ্ঠ শুনে রিদিয়া যেন চাইতেও পিছনে সরে যেতে পারল না। এরপর এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে না চাইতেও রিদিয়া ব্যাক সিটে ধীরে ধীরে বসে পড়ল, মাথা এলিয়ে। রিদিয়া বসতেই গাড়ির ড্রাইভার গাড়িতে উঠে ইঞ্জিন স্টার্ট দিয়ে শহরের রাস্তা দিয়ে যেতে লাগলো। কিছু মুহূর্ত পর গাড়িটা খানবাড়ির মোড়ে এসে দাঁড়ালো। রিদিয়া নেমে বাসার দিকে যেতে যাবে, তখন ড্রাইভারটা গাড়ির সামনে থেকে কিছু মেডিসিনের পাতা রিদিয়ার দিকে দিতে দিতে বলে উঠল, ম্যাম আপনাকে দেখে অনেক সিক মনে হচ্ছে, এগুলো নিয়ে যান প্লিজ। রিদিয়া দুর্বল কণ্ঠে জিজ্ঞেস করল, এগুলো কি? মেডিসিন ম্যাম। লাগবে না, আপনি চলে যান। আর কোনো কথা না বলে খানবাড়ির মেন গেট ধরে ভেতরে ঢুকে গেল। পেছনে দাঁড়িয়ে রইল ড্রাইভার, অসহায়, ভয় ও নীরব দৃষ্টিতে। আর সামনে হাঁটতে হাঁটতে রিদিয়া অনুভব করলো আজ তার ভেতরে কিছু একটা চিরতরে বদলে গেছে। রিদিয়া বাসায় ঢুকতেই জাহানারা বেগম রিদিয়ার এরকম চেহারা দেখে একটু দুশ্চিন্তায় এগিয়ে এলেন। রাতের আলো তখন ধীরে ধীরে ঘরের ভেতর ম্লান হয়ে পড়ছে, আর ঘরের বাতাসে এক অদ্ভুত স্থিরতা। সেই নীরবতার মাঝেই মেয়ের ফ্যাকাশে মুখটা দেখে জাহানারা বেগমের বুকের ভেতরটা হঠাৎ করেই কেঁপে উঠল। তাড়াতাড়ি এগিয়ে এসে বলে উঠল, ও মা, তোর চেহারা এরকম লাগছে কেন? গেলি তো সুস্থভাবে। রিদিয়ার মনের এখন যে পরিস্থিতি তা নিজের একান্তই। তার ভেতরে ঝড়, তার বুকের গোপন দহন, সেসব সে কাউকেই জানানো যায় না। নিজের কষ্টের ভার নিজের বুকেই চেপে রাখতে হয়। তাই নিজের ভেতরে সমস্ত অস্থিরতা শক্ত করে চেপে রেখে কোনো রকম মুখে জোর করে একটুখানি হাসি টেনে নিল সে। ধীরে ধীরে জাহানারা বেগমের কাঁধে হাত রেখে বলে উঠল, আম্মু, আমি ঠিক আছি। এরপর নিজের দিকে একবার একটু তাকিয়ে এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, তোমার মেয়ে এত দামি পোশাক পরে আছে, তো হয়তো এই কারণে এরকম লাগছে। ও মা, তাই তো, তুই তো গেলি সাধারণ থ্রি পিস পরে, তাহলে এই চুড়িদার কোথায় পেলি? রিদিয়া একটু থতমত খেয়ে উঠল। এবার সে কি বলবে? এই পরিস্থিতিতে সে বুদ্ধিহীন, সে যে সাজিয়ে কিছু বলবে সেই ক্ষমতাটুকুও নেই। এরপর কিছু একটা ভেবে হাসি দিয়ে বলে উঠল, এটা তো ওই লোকটা দিয়েছে আম্মু। কথাটা শুনতেই জাহানারা বেগমের কপাল কুঁচকে গেল। এরপর একটু মুখ ঘুরিয়েই বলে উঠল, তা তোকে যে বাসা থেকে নিয়ে গেল, তবে বাসার ভিতরে কেন দিয়ে গেল না? বাসার বাইরে ছেড়ে দিয়ে গেছে আম্মু। ওনার এক আর্জেন্ট কল এসেছিল, তাই ভদ্রতার খাতিরে বলেছিলাম আমি একাই বাসার ভেতরে যেতে পারবো। তার কথাগুলো শুনে জাহানারা বেগম আর কিছু বললেন না। হয়তো তিনি পুরোপুরি সন্তুষ্ট হননি, তবুও মেয়েকে আর বেশি জেরা করতে ইচ্ছে করল না। আচ্ছা ঠিক আছে, যা ফ্রেশ হয়ে নিচে আয়, তারপর তোর খাবার দিচ্ছি। রিদিয়া ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। প্রতিটা ধাপ যেন তার জন্য ভারী হয়ে উঠছে। শরীর ক্লান্ত, মন আরও বেশি ক্লান্ত। উপরে যেতে যেতে ম্লান কণ্ঠে বলে উঠল, পেট পুরো ভরা আম্মু, আমি আর কিছু খাবো না। এত খাবার খেয়েছি যে আমার এখন থেকে আর খিদেই লাগবে না। হ্যাঁ রে মা, তুই সত্যি বিয়েটা করতে চাস? তোর কোনো সমস্যা নেই তো? তুই খুশি তো? রিদিয়া পেছন ঘুরে তাকালো। তার চোখের দৃষ্টিটা ছিল অত্যন্ত অদ্ভুত, সেখানে হাজারো আবেগ, অগণিত না বলা কথা আর এক গভীর অপ্রকাশ্য যন্ত্রণা জমাট বেঁধে আছে। সেই দৃষ্টির ভেতরে ছিল ভাঙা স্বপ্নের ছায়া, দমিয়ে রাখা কান্না আর এমন এক ব্যথা যা ভাষায় প্রকাশ করা যায় না। তবুও সে মুখে একগাল হাসি টেনে বলল, না মা, কোনো সমস্যা নেই, আমি খুশি। এই বলে রিদিয়া আর দাঁড়ালো না। দ্রুত পা বাড়িয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল, আর পেছনে দাঁড়িয়ে রইলেন জাহানারা বেগম। রিদিয়া রুমে ঢুকেই ধপ করে দরজাটা বন্ধ করে দিল। বুকের ভেতরটা অস্থির হয়ে উঠেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, অথচ সে নিজেকে কোনো মতে সামনে রাখার চেষ্টা করছে। এদিক ওদিক একবারও তাকালো না সে। ধীরে ধীরে এগিয়ে গিয়ে কাবারটা খুলল। হাত বাড়িয়ে ভেতর থেকে একটা রাতে পরার পাজামা আর টপ বের করে নিল।
তার এক মুহূর্ত দেরি না করে সেই কাপড়গুলো নিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল সে। ওয়াশরুমের ভেতরে প্রায় 5-6 মিনিট কাটল। কিছুক্ষণ পর দরজা খুলে বেরিয়ে এলো রিদিয়া। এখন তার গায়ে সেই সাধারণ পাজামা আর টপ। চুলগুলো এলোমেলো হয়ে কাঁধের উপর পড়ে আছে, চোখের নিচে ক্লান্তির ছাপ স্পষ্ট। হাতে তখনও ধরে আছে সেই চুড়িদারটা, যেটাই লেগে আছে কায়ানের নাম। রাগে ওটা ছুঁড়ে ফেলতে যাবে সাইডে, কিন্তু হঠাৎ কি যেন মনে পড়ল তার। হাতটা থেমে গেল। চুপচাপ সেই কাপড়টার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। তারপর খুব আস্তে, প্রায় অস্পষ্ট কণ্ঠে বিড়বিড় করে বলে উঠল, যার জিনিস শেখা। কিন্তু পুরো কথাটা শেষ করার আগেই হঠাৎ করে সব কিছু যেন কেমন অদ্ভুত হয়ে গেল। মাথাটা ভীষণভাবে ঘুরতে শুরু করলো। মনে হলো যেন মাটিটাই পায়ের নিচ থেকে সরে যাচ্ছে। চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে উঠল। শরীরটা নিস্তেজ হয়ে পড়ে আছে ঠান্ডা মেঝের ওপর। জিনিয়া আর মাহিয়া এখনও একটা রুমে প্র্যাকটিস করছে, আর এক ধীম আলোয় জারিয়া বসে আছে নিজের রুমে, আর হাঁটু মুড়ে মাথা ঠেকিয়ে পানি ঝরিয়েই যাচ্ছে। সে আজ রাতের খাবার খায়নি। অনেক সাহস জুগিয়ে নিজের অব্যক্ত অনুভূতিগুলো নিয়ে তার নানাইয়ের কাছে গেছিল, যদি কোনো আশার আলো দেখা যায়। কিন্তু কই, সে তো সত্যটা বলতেই পারল না। হঠাৎ ঠিক তখনই টক করেই জানলার দিক থেকে একটা শব্দ ভেসে এলো। জারিয়া কেঁপে উঠল। জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতরে ঢুকছে একজন মানুষ। অন্ধকার আর আলো মিশে থাকা সেই মুহূর্তে স্পষ্ট হয়ে উঠল পরিচিত এক অবয়ব, নিকোলাই। ঘরে পা রাখতেই দুজনেই থমকে গেল। সময় যেন এক মুহূর্তের জন্য থেমে গেল তাদের মাঝে। কোনো শব্দ নেই, কেউ কিছু বলছে না, শুধু দুজনের চোখ একজন আরেকজনের দিকে স্থির হয়ে আছে। কিন্তু পরের মুহূর্তেই জারিয়ার দৃষ্টি গিয়ে থামল নিকোলাইয়ের ঠোঁটের কোণে। সেখানে লালচে আঘাতের দাগ, গালের পাশে হালকা ফোলা চিহ্ন, চোখের কোণেও ক্ষত চিহ্ন, মুখে চোখে একাধিক আঘাতের চিহ্ন স্পষ্ট। দৃশ্যটা তার বুকের ভেতরটা হঠাৎ করে কেঁপে উঠল। বিস্ময়ে বড় হয়ে গেল তার চোখ। ওদিকে নিকোলাই ধীর পায়ে তার দিকে এগিয়ে আসছে। এই দৃশ্যটা দেখে জারিয়া আর স্থির থাকতে পারল না। সে দ্রুত বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। সে তাড়াতাড়ি কয়েক পা এগিয়ে গেল নিকোলাইয়ের দিকে। নিকোলাইয়ের সামনে গিয়ে দাঁড়াতেই সে একটু ভর দিল পায়ের আঙুলে, যেন একটু উঁচু হয়ে তার মুখটা ভালো করে দেখতে পারে। তারপর ধীরে কাঁপা কাঁপা হাতে নিকোলাইয়ের ঠোঁটের কোণে সেই আঘাতের ওপর হাত রাখল। তারপর থমথমে কাঁপা কণ্ঠে বলে উঠল, এত আঘাত কেন চোখে মুখে? এই আঘাত কি করে লাগলো? নিকোলাই অবাক হয়ে তাকিয়ে আছে জারিয়ার দিকে। এই সেই মেয়ে যে একসময় তার সামনে পড়লেই ভয়ে কেঁপে উঠত। তার চোখের দিকে তাকাতেও সাহস পেত না। নিকোলাইয়ের উপস্থিতি মাত্রই যার শরীর কাঁপতে শুরু করত। আর আজ এই গভীর রাতের অন্ধকারে নিজের রুমে তাকে দাঁড়িয়ে থাকতে দেখেও সেই মেয়ের চোখে কোনো ভয়ের ছায়া নেই। তার চোখে আছে শুধু একরাশ অস্থিরতা। দূরত্ব কি সত্যিই মানুষকে এতটা বদলে দিতে পারে? নিকোলাই কিছুক্ষণ নিশ্চুপ হয়ে তাকিয়ে রইল জারিয়ার দিকে। তারপর ধীরে ধীরে তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক অদ্ভুত হাসি। জারিয়া সেই হাসি দেখে মুহূর্তেই ভ্রু কুঁচকে ফেলল। তার চোখের আগের ঝলক দেখা দিল। সে একটু উচ্চস্বরে বলে উঠল, কি হলো? হাসছেন কেন? এত আঘাত দিয়ে একটা মানুষ কি করে এরকম হাসতে পারে? আপনি উপরে আসেন কি করে? উপরে আসতে গিয়ে তো আঘাত লাগেনি? নিকোলাই সঙ্গে সঙ্গে জারিয়ার ঠোঁটে তার তর্জনী আঙুলটা খুব আলতো করে জারিয়ার ঠোঁটের উপর রেখে দিল। তারপর খুব নিচু স্বরে ফিসফিস করে বলে উঠল, রাতে আমার গ্রিন মিস্টের কণ্ঠ শুনে সবাই এই রুমে চলে আসবে তো? নিকোলাই এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, আমি একজন দেহরক্ষী, তাই সব পাইপ চড়ে উপরে আসার আর নামা আমার কাছে খুব সাধারণ। আর আমার এই আঘাত আমার রাইভাল থেকে এসেছে, সো ডোন্ট ওয়ারি গ্রিন মিস্ট। কথাটা কানে যেতেই জারিয়ার যেন হুঁশ ফিরে এলো। হাল্লা, সে কি করছিল? এর মধ্যেই নিকোলাই আবার বলে উঠল, হাসবো না? আমার গ্রিন মিস্টের চোখে আমার জন্য দুশ্চিন্তা। তার মানে আমার গ্রিন মিস্ট আমার জন্য চিন্তা করে? জারিয়া হতভম্ব হয়ে তাকিয়ে রইল। সে কি করে বসলো? কিন্তু সে তো নিজেকে আটকাবে কি করে? তার ভালোবাসার মানুষটার শরীরে আঘাতের চিহ্ন, সে কি করে নিজেকে ঠিক রাখবে? এরপর নিকোলাই জারিয়ার মুখে আলতো করে হাত রেখে নরম কণ্ঠে বলে উঠল, তাহলে তো আমি রোজ আঘাত পেতে রাজি, কিন্তু আমি তো শুধু আমার গ্রিন মিস্টের মুখে হাসি দেখতে চাই, কোনো দুশ্চিন্তা না, আমার জন্যও না।
জারিয়ার চোখ বেয়ে আবার পানি গড়িয়ে পড়ল। ঠিক এই কারণেই এই লোকটার মায়া জালে জড়িয়ে গেছে জারিয়া। যেই জাল থেকে বেরোনো তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে নিকোলাই জারিয়ার আরও কাছে এগিয়ে এলো। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে নিঃশব্দে, আর সেই নীরবতার মধ্যে তাদের দুজনের নিঃশ্বাস ধীরে ধীরে একে অপরকে ছুঁয়ে যাচ্ছে। জারিয়ার বুকের ভেতর ধুকপুকানি যেন আরও জোরে শোনা যাচ্ছে। দুজনের মাঝে আর একটুও দূরত্ব রইল না। জারিয়া ধীরে ধীরে চোখ বন্ধ করে নিল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে তার মাথার ভেতর যেন ঝড়ের মতো ভেসে উঠল তার নানাইয়ের বলা সেই কথাগুলো যেন শক্ত করে চেপে বসে গেল তার মনে। নিকোলাই নিজের ঠোঁট ছোঁয়াতে যাবে, ঠিক তখন তার কানে আসলো, কেন এসেছেন এখানে? চলে যান এখান থেকে। নিকোলাই থমকে গেল। এরপর কিছুক্ষণ জারিয়ার দিকে তাকিয়ে রইল আর দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। তার কণ্ঠে এবার একটু ক্লান্তি, একটু কষ্ট মিশে গেল। এখনো অ্যাকসেপ্ট করবে না, তাই তো? জারিয়ার বুকটা যেন হঠাৎ করে মোচড় দিয়ে উঠল। তবুও নিজেকে শক্ত করে নিয়ে সে বলল, কি অ্যাকসেপ্ট করতে বলছেন? প্লিজ এখান থেকে চলে যান, আর কখনো এখানে আসবেন না। কথাগুলো বেরিয়ে এলো তার ঠোঁট থেকে, কিন্তু সেই কথার ভেতর লুকিয়ে থাকা ব্যথাটা যেন সে নিজেও লুকোতে পারল না। নিকোলাই আর কিছু বলল না। নিকোলাই জারিয়ার থেকে পেছনে সরে গেল। জানলার দিকে এগিয়ে গিয়ে লাফ দেওয়ার ঠিক আগ মুহূর্তে সে আবার থামল। পেছনে না তাকিয়েই বলল, আমি শুধু আমার গ্রিন মিস্টকে দেখতে এসেছিলাম। দেখা হয়ে গেছে, চলে যাচ্ছি। তবে কাল থেকে আর আসবো না, কারণ কাল আমার গ্রিন মিস্ট আমার কাছে যাবে। আর যদি না যায় তবে এই মুখ আর আমি কখনো দেখতে পারবে না। কাল তেজগাঁও রেজিস্ট্রি অফিসের সামনে অপেক্ষা করব, ঠিক 6 PM পর্যন্ত।